সে কি ঠিকমতো করতে পারে না? পুরুষ হিসেবে দুর্বল, অক্ষম? অ্যাডভোকেট সুবর্ণা ম্যাডামের মুখে এমন কথা শুনে আমি কিছুটা লজ্জা পেলাম। দেখুন, লজ্জা পেলে হবে না। ডিভোর্স পেপারের মধ্যে আমার এসব উল্লেখ করতে হবে। আপনি কেন তাকে ডিভোর্স দিতে চাচ্ছেন সেটার কারণ দর্শাতে হবে। কিছুটা চিন্তা করার পর আমি বললাম, পুরুষ হিসেবে সে পারফেক্ট। একজন স্ত্রীকে যতটুকু দরকার তার 16 কলাই সে দিতে পারে। কথাগুলো সুবর্ণা ম্যাডাম যখন বলেছিলেন তখন আমার স্বামী নীরব সুবর্ণা ম্যাডামের চেম্বারে বাইরে অপেক্ষা করছিলেন। আজ আমিও নীরব দুজনে এসেছি স্বইচ্ছায় একে অপরকে ডিভোর্স দিতে। অ্যাডভোকেট সুবর্ণা ম্যাডাম আলাদা আলাদাভাবে কথাগুলো বলার জন্য নীরবকে বাইরে গিয়ে ওয়েট করতে বলেছিলেন, তাই নীরব বাইরে ওয়েট করছে। অ্যাডভোকেট সুবর্ণা ম্যাডাম বলল, তাহলে কি সে প্রতিদিন আপনাকে গায়ে হাত তুলে? আমি বললাম, জি না ম্যাডাম, গায়ে হাত তুলবে থাক দূরের কথা, সে কখনো আমাকে উচ্চস্বরে ডাকও দেয় না। তার মেও মেও টাইপের কথার কারণে অনেক সময় আমার কাছ থেকেই বকা শুনে। তাহলে নিশ্চয় সে টাকা পয়সা ইনকাম করে না, আপনার ইনকামে চলতে হয়। কথাটা বলে সুবর্ণা ম্যাডাম টেবিলের উপর রাখা পানির গ্লাসটি নিয়ে একটু পানি খেলেন। আমি এবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, সে মাসে 80,000 টাকা স্যালারি পায়, তাহলে আপনারা ডিভোর্স চাচ্ছেন কেন? আমি বললাম, ফ্রিডম, আমি ফ্রিডম চাই। বিয়ের আগে মনে করেছিলাম ভালোবেসে বিয়ে করছি, নিজের স্বাধীনতা কখনোই নষ্ট হবে না। আমার প্রেমিক বিয়ের পরেও প্রেমিক থাকবে। বিয়ের 2-1 মাস খুব ভালোই ছিলাম, কিন্তু 2 মাস যেতে না যেতে সে প্রেমিক থেকে স্বামী হয়ে গেল। এখন আমার কেন জানি মনে হয় তার থেকে মুক্তি পেলেই আমি বাঁচি। ডিভোর্সটা যেমন ওর চাওয়া ঠিক তেমনি আমারও চাওয়া। তাই দয়া করে আপনি অত প্রশ্ন না করে যে কোনো একটা রিজন দেখিয়ে আমাদের ডিভোর্স করিয়ে দিন। সুবর্ণা ম্যাডাম কিছু একটা চিন্তা করে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে একটু বাইরে গিয়ে বসুন, আপনার হাজবেন্ডকে পাঠান। আমি বসা থেকে উঠে চেম্বারের বাইরে দরজার পাশে লাগানো বেঞ্চের কাছে এসে নীরবকে বললাম, সুবর্ণা ম্যাডাম তোমাকে ডেকেছে। নীরব বেঞ্চে বসা ছিল, সে কিছুটা আনমনা ছিল, তাই আমার কথা সে শুনতে পায়নি। আমি আবারও বললাম, তুমি কি শুনতে পাচ্ছ? নীরব চমকে উঠে আমাকে বলল, ডিভোর্স পেপারে সিগনেচার দিয়ে ফেলেছো? আমি বললাম, এখনো দেইনি ম্যাডাম, আগে তোমার সাথে কথা বলবে, তারপর দুজনের সমস্যা একসাথে করে ডিভোর্সের ব্যবস্থা করবে বলেছে। এবার একটু হেয়ালি করে বললাম, বেঞ্চের উপর বসে নিশ্চয় যাকে বিয়ে করবে তার কথা ভাবছো। কাকে বিয়ে করব সেটা এখনো ডিসাইড করিনি, তবে অফিসের একটা ফাইল নিয়ে টেনশনে আছি। অফিসের টেনশন না করে এখন ডিভোর্সের টেনশন করো। ম্যাডাম তোমাকে ডেকেছে। নীরব সুবর্ণা ম্যাডামের চেম্বারে ঢুকলো। নীরবকে ঢুকতে দেখে সুবর্ণা ম্যাডাম বলল, বসুন নীরব সাহেব। নীরব সুবর্ণা ম্যাডামের পাশে রাখা চেয়ারে বসলো। তারপর সুবর্ণা ম্যাডাম বলল, আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দেওয়ার জন্য তার পক্ষে যুক্তি উপস্থাপন করেছে, এবার আপনিই বলুন, আপনি কেন আপনার স্ত্রীকে ডিভোর্স দিতে চান? নীরব চিন্তায় পড়ে গেল। স্ত্রীকে ডিভোর্স দেওয়ার জন্য কারণ দেখাতে হবে। হাজার চেষ্টা করেও কথা চৌধুরীকে ডিভোর্স দেওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ সে খুঁজে পাচ্ছে না। আবার মনের মধ্যে হাজারটা কারণ উকি দিচ্ছে, কিন্তু সেটা সে প্রকাশ করতে পারছে না। সুবর্ণা ম্যাডাম বলল, কি ভাবছেন? নীরব এবার নীরবতা ভেঙে বলল, আমার স্ত্রী যা চাই সেটাই আমার পক্ষে পসিবল না। আবার আমি যেভাবে আমার স্ত্রীকে চাই কথা সেভাবে চলতে রাজি না। আমার স্ত্রী চাই ফ্রিডম। ঘরে আমার বয়স্ক বাবা, বাবা কিছুটা কনজারভেটিভ। আমার স্ত্রী চায় বাবাকে মোটিভেট করতে। বাবা বোঝে ঘরের বউ মানিয়ে খাঁচায় বন্দি ময়না পাখি। আমি না পারি বউকে বোঝাতে, না পারি বাবাকে বোঝাতে, তাই বাধ্য হয়ে আমিও সিদ্ধান্ত নিয়েছি ওকে ডিভোর্স দিতে। নীরবের মুখে কথাগুলো শুনে সুবর্ণা ম্যাডাম আমাকে ডাক দিলেন, কথা চৌধুরী একটু ভেতরে আসুন তো। আমি বাহির থেকে ভেতরে গেলাম। আমাকে বলল, পাশাপাশি বসতে আপত্তি নেই তো? আমি বসতে বসতে বললাম, আপত্তি থাকবে কেন, আমরা এখনো তো স্বামী স্ত্রী। আমি একটা রিকোয়েস্ট করব, আপনারা কি রাখবেন? বলুন। আমি চাই আপনারা 15টা দিন সময় নিন, তারপর যে যার ঘরে চলে যান। একজন আরেকজনকে ছেড়ে 15টা দিন আলাদা থাকুন, তারপর দেখুন একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারবেন কিনা। এই 15 দিনে যদি মনে করেন আপনারা একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবেন, তাহলে আজকে মাসের 2 তারিখ আগামী 17 তারিখে সে ডিভোর্স পেপারে সিগনেচার করে দেবেন। এরপর সেদিন দুজন দুজনকে ছেড়ে আলাদা হয়ে যায়। আমার কানে বাজছিল মান্না দে সেই বিখ্যাত গান, আজ দুজন আর দুটি পথ গো, দুটি দিকে গেল বেঁকে। আমার বাপের বাড়িতে ঢুকতে দেখি আমার একমাত্র ভাইয়ের বউ আমার মাকে বলছে, কাজ করতে না পারলে এই বাড়িতে খাওয়ান জুটবে না। ড্রয়িং রুমটা পরিষ্কার করতে দিয়েছে 1 ঘন্টা আগে, এখনো পরিষ্কার করতে পারলেন না, আর কতক্ষণ লাগবে? মা বলল, আমি বুড়ো মানুষ, ঠিক মতো চোখে দেখি না, তাই একটু সময় লাগছে। ভাবি বলল, কাজ চোখে দেখিস না, কিন্তু খাবার তো ঠিক মতো চোখে দেখিস, হারামজাদি। বলেই ভাবি আমার মায়ের চুলের মুঠি ধরলো। আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিষয়টি দেখছিলাম। যখনই ভাবি আমার মায়ের চুলের মুঠি ধরলো, তখনই আমি ভাবি বলে ডাক দিলাম। ভাবি সাথে সাথে চুলের মুঠি ছেড়ে দিয়ে বলল, এসেছে, আরেকটা এসেছে। একে তো আছে সংসারের টান পড়নে, তার উপর এক একবার আসলে 7-8টা দিনের নিচে যায় না। বলেই ভাবি চলে গেল। মা কান্না করছে। আমি গিয়ে মাকে জড়িয়ে ধরলাম। মা বলল, জামাই আসেনি? আমি মাকে সব কথা খুলে বলতে লাগলাম। আমি যে নীরব থেকে
ডিভোর্স চাই সেটাও মাকে খুলে বললাম। মা আমার মুখে সব কথা শোনার পর বলল, মারে, বিয়ে হয়ে যাওয়ার পর মেয়েদের বাপের বাড়ি পর হয়ে যায়। তুই যে ভরসায় স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে এসে উঠেছিস সে ভরসা তোর নিরাশা হয়ে যাবে রে মা। মায়ের মুখে এমন কথায় প্রথম ধাক্কাটা খেলাম। তবু আমি মনে মনে বললাম, এই বাড়ি তো আমার, জন্মের পর থেকে তো এখানেই বেড়ে ওঠা। ভাবি যাই বলে বলুক, ভাই তো আর আমাকে ফেলে দেবে না। এদিকে সেদিন নীরব বাড়িতে ফিরতে আমার শ্বশুর নীরবকে জিজ্ঞেস করলো, কি রে বাবা, তোর সাথে বৌমা বের হলো, তুই বাসায় ফিরে এলি, বৌমা কই? নীরব তখন আমার শ্বশুরকে এসব কথা খুলে বলতে লাগলো। আমার শ্বশুর অবাক হয়ে নীরবের মুখের দিকে তাকিয়ে রইল। এক পর্যায়ে নীরব বলল, বাবা ভাত রান্না করা আছে। আমার শ্বশুর বলল, না নেই, বৌমা যেহেতু আর আসবে না, এখন থেকে তুই তাহলে রান্না করার চেষ্টা কর বলে আমার শ্বশুর রুমের দিকে চলে গেল। নীরব রান্নাঘরে গিয়ে রান্না করার চেষ্টা করলো। চুলা জ্বালাতে গিয়ে চুলা জ্বালাতে পারছে না, আবার ডেক্সি মাজতে গিয়ে চেষ্টা করেও ঠিকমতো ডেক্সি মাজতে পারছে না। আলু কুটতে গিয়ে হাত কেটে ফেলেছে। নীরব হাড়ে হাড়ে আমার শূন্যতা উপলব্ধি করতে পারলো। এদিকে দোলা বেগম এবং কথা ড্রয়িং রুমে বসে কথা বলছিল। এমন সময় কথার ভাবি এসে বলল, মা মেয়ে বসে বসে গল্প করলে হবে? ঘরে যে রান্না করার কিছুই নেই সেই খেয়াল কি মা মেয়ের আছে? শফিক অফিস থেকে আসার সময় বাজার করে নিয়ে আসবে না? আমার মায়ের এমন প্রশ্ন শুনে ভাবি আরো রেগে গেল। বলল, সে কি বাজার করবে নাকি অফিস করবে? শোন কথা, ধর এখানে 100 টাকা দিলাম, এটা নিয়ে গিয়ে নিচের দোকান থেকে 6টা ডিম নিয়ে আয়। আমি কোনো কথা বললাম না। মা বলল, মেয়েটার মনের অবস্থা ভালো না, তাকে ডিম আনতে পাঠানোটা কি ঠিক হবে? আপনার যদি এতই খারাপ লাগে তাহলে আপনি গিয়ে নিয়ে আসুন। আমি বসা থেকে উঠে ভাবির হাত থেকে টাকাটা নিয়ে ডিম আনতে চলে গেলাম। কথা টাকাটা হাতে নিয়ে আমি দোকানদারের কাছে গিয়ে বললাম, বাবলা ভাই তোমার দোকানের কি ডিম আছে? বাবলা বলল, শুধু ডিম না, ন্যাপকিন, বনানি, বলাকা ব্লেড, রেজার, মায়াবরী সবই পাওয়া যায়। বাবলা ভাই আমি ওগুলোর জন্য আসিনি, ডিমের জন্য এসেছি। দেখো কথা, তোমার প্রতি ছোটবেলা থেকে আমার একটা নজর ছিল। দুর্ভাগ্যক্রমে তোমার বিয়েটা অন্য জায়গায় হয়ে যায়। এখন আল্লাহর রহমতে তোমার স্বামীর সাথে তোমার ডিভোর্স হয়েছে, কিন্তু আমার মনে তোমার জায়গা আগের মতোই রয়ে গেছে। আমি যেগুলোর নাম বললাম এগুলো সব মেয়েদেরই লাগে। আগে তো এগুলো তোমাকে তোমার স্বামী এনে দিত, এখন এগুলো তোমাকে কে দেবে? তাই ভাবলাম তুমি নির্দ্বিধায় আমাকে বলো, আমি তোমাকে দেব। তারপর বাবলা ভাই এদিক ওদিক তাকিয়ে ছোট করে বলল, মাঝে মধ্যে দরকার হলে স্বামীর চাহিদা আমি পূরণ করে দেব। মানে মানে বোঝো না? বিবাহিত নারীর মন মাঝে মধ্যে স্বামীর আদর্শ প্রয়োজন হতে পারে, তাই বললাম আর কি। বিশ্বাস করেন কথাগুলো শোনার পরে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল। শুধুমাত্র স্বামীর সংসার থেকে চলে এসেছি তাই লোক খারাপ বলবে ভেবে ওনার সাথে বাকবিতণ্ডায় জড়ালাম না। শুধু বললাম, বাবলা ভাই আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে 6টা ডিম দেন। ডিম নিয়ে যখন আমি আমাদের বাসার গেট দিয়ে ঢুকছিলাম তখন আমাদের বাসার দারোয়ান শফিউল আমাকে দেখে বলল, ডিমের ছুতো দিয়ে নিশ্চয় বাইরে কারোর সাথে দেখা করতে গিয়েছিলেন। তার এমন কথা শুনে আমি থমকে দাঁড়ালাম। আমি বললাম, কি বললে তুমি? দারোয়ান শফিউল বলল, এমন সন্ধ্যার সময় কোনো মহিলাকে ডিম আনতে যায়? তাই ভাবছি তুমি ডিমের ছুতো দিয়ে কারোর সাথে দেখা করতে গেছো। বাহিরে যাওয়ার দরকার কি? সারা রাত আমি এখানে জেগে পাহারা দেই, রাতে যদি স্বামীর কথা মনে পড়ে আমার নাম্বারটা নিয়ে যাও, আমার একটা মিস কল দিলে আমি সাথে সাথে গিয়ে দরজায় টোকা দেবো। শফিউলের এমন কথা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। তাকে একটা থাপ্পড় দিয়ে বললাম, তোর তো সাহস কম না? আমাকে বাজে কথা বলার আগে তোর একবারও চিন্তা করে দেখা উচিত ছিল। সামান্য একজন দারোয়ান হয়ে আমার সাথে দুর্ব্যবহারের জন্য আমি এই বাড়িওয়ালাকে বলে তোকে চাকরি থেকে ছাঁটাই করব। তার আগে আমি বাড়িওয়ালার কাছে গিয়ে বলবো, তোমাদের বাসায় রেগুলার অপরিচিত মানুষের আসা যাওয়া হয়, তোমরা এখানে অবৈধ ব্যবসা শুরু করেছো। আমাকে চাকরি থেকে ছাঁটাই করার আগে তোমাদের বাসা থেকে বিদায় করব। বেয়াদবের মতো কথা বলবি না। তুই যদি অত ভালো মেয়ে হতি তাহলে কি আর তোর স্বামী তোকে তালাক দিত? আমি আর ওখানে এক মুহূর্তেও দাঁড়াতে পারলাম না। সোজা সিঁড়ি বেয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ড্রয়িং রুমের পর্দার কাছে আসতে শুনতে পেলাম মা ভাবিকে বলছে, এমন করছো কেন বৌমা? দোকানে হয়তো বেচা কেনার ঝামেলা বেশি, তাই হয়তো বা কথার ডিম নিয়ে আসতে দেরি হচ্ছে। প্রতি উত্তরে ভাবি বলল, দোকানের বেচা কেনার ঝামেলা না, দেখেন গিয়ে আপনার মেয়ে দোকানদারের সাথে রসের আলাপ শুরু করেছে। মা বলল, আমার মেয়ে এমন না, আপনার মেয়ে যদি ভালো হতো তাহলে তার স্বামী কি তাকে তালাক দিত? এতক্ষণ পর্দার আড়ালে দাঁড়িয়ে আমি ভাবি আর মায়ের কথাগুলো শুনছিলাম। এখন নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ড্রয়িং রুমে ঢুকে ভাবির হাতে ডিমগুলো দিয়ে বললাম, ভাবি আমার স্বামী আমাকে এখনো তালাক দেয়নি, তবে আমার ভুল ছিল একটাই, আর সেটা হচ্ছে ফ্রিডম। আমি মনে করেছিলাম ফ্রিডম মানেই স্বামী থাকবে না, আমাকে ডমিনেট করার মতো কেউ থাকবে না, বাপের বাড়িতে এসে আগের মতো নিজের ইচ্ছায় সব করতে পারবো। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম নারীদের ফ্রিডম মানে স্বামী ছাড়া একা থাকা নয়, স্বামীর ঘরে থেকেও ফ্রিডম অ্যাডজাস্ট করে নেওয়া যায়। তারপর মায়ের দিকে তাকিয়ে বললাম, মা কাল আমাদের আবার অ্যাডভোকেট সুবর্ণা ম্যাডামের চেম্বারে সাক্ষাতের ডেট রয়েছে। কাল আমি অ্যাডভোকেটের চেম্বারে গিয়ে নীরবের হাতে পায়ে ধরে ডিভোর্সটা আটকে দেবো। আমি আমার স্বামীর সংসারে চলে যাব। মা মা বলল, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া, দেরিতে হলেও তুই তোর ভুল বুঝতে পেরেছিস। একটা কথা মনে রাখবি মা, বাপের বাড়ি থেকে স্বামীর সংসারে ঢুকেছিস লাল শাড়ি পরে, বের হবি সাদা শাড়ি পরে। পরের দিন 17 তারিখ ছিল। নীরব সুবর্ণা ম্যাডাম আমার চেম্বারে বাহিরে বেঞ্চে বসে আছে। আমি
সুবর্ণা ম্যাডামের চেম্বারের ভেতরে বসে আছি। সুবর্ণা ম্যাডাম তখনও আসেনি। একজন আরেকজনের সাথে কোনো কথা বলছি না। একটু পরেই সুবর্ণা ম্যাডাম চেম্বারে ঢুকলেন। সুবর্ণা ম্যাডামকে দেখে আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম। ম্যাডাম বলল, বসুন বসুন। ম্যাডাম নীরবকে ডাকলেন, নীরব সাহেব ভেতরে আসুন। নীরব ভেতরে ঢুকলো। নীরবকে দেখে সুবর্ণা ম্যাডাম বলল, বসুন। নীরব আমার পাশে বসলো, কিন্তু আমার সাথে কোনো কথাই বলছে না। সুবর্ণা ম্যাডাম বলল, আমি আপনাদেরকে 15 দিন সময় দিয়েছিলাম, এর মধ্যে আমি আপনাদের ডিভোর্স পেপার রেডি করেছি। এখন বলুন আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? আপনারা চাইলে এখনই ডিভোর্স পেপারে সিগনেচার করতে পারেন। নীরব চুপচাপ হয়ে বসে রইল। ম্যাডাম বলল, বুঝতে পেরেছি, আপনাদের নীরবতাই সম্মতির লক্ষণ। নীরব সাহেব, যেহেতু আপনি পুরুষ মানুষ, তাই আগে আপনার সিগনেচার করতে হবে। এই পেপারে সিগনেচার করুন। বলেই সুবর্ণা ম্যাডাম একটা কলম এবং একটা ফাইল নীরবের দিকে এগিয়ে দিল। আমি খেয়াল করে দেখলাম কলমটা ধরতে নীরবের হাত কাঁপছে, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। হাত কাঁপার কারণে সে ঠিকমতো সিগনেচারটা করতে পারছে না। আমি আর সহ্য করতে না পেরে বললাম, এখনই ডিভোর্স পেপারটা সিগনেচার করাটা কি খুব জরুরি? আর কিছুদিন ভেবে দেখলে হতো না? নীরব বলল, আমার তো সমস্যা ছিল না, তুমিই তো ফ্রিডম চাচ্ছ। তোমার অবহেলার কারণে আমি ফ্রিডম চেয়েছি। তুমি যদি তথাকথিত স্বামী না হয়ে আমার প্রেমিক হয়ে থাকতে, তাহলে কি আমি ফ্রিডম চাইতাম? তখন সুবর্ণা ম্যাডাম বলল, নীরব সাহেব, আমি আশা করব এতদিনে আপনিও বুঝতে পেরেছেন কথা চৌধুরীর অনুপস্থিতি আপনার জীবনে কতটা প্রভাব ফেলে। নীরব মাথা নেড়ে সম্মতি জানালো। সুবর্ণা ম্যাডাম তখন বলল, শুনুন, আমি আপনাকে কয়েকজন দার্শনিক ও কবির উদ্ধৃতি দিচ্ছি, যারা স্ত্রী সম্পর্কে বলেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে 5 মিনিট জড়িয়ে ধরে রাখে, তার কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে। হুমায়ুন আহমেদ বলেছিলেন, বউয়েরা ঘরের লক্ষ্মী, এদেরকে যত বেশি ভালোবাসা দেয়া হয় তত বেশি সংসারে শান্তি আসে। সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিল, স্ত্রীকে যথেষ্ট পরিমাণ সময় দিন, না হয় যথেষ্ট পরিমাণ বিশ্বাস করুন, সংসারের যুদ্ধক্ষেত্র মনে হবে না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, সেই পুরুষ কাপুরুষ যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি। তারপর সত্যজিৎ রায় বলেছিল, প্রতিদিন একবার স্ত্রীকে আমি তোমাকে ভালোবাসি বললে মাথার সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। ফেসবুকের জনক মার্ক জাকারবার্গ বলেছিল, মন ভালো রাখতে বউকে ফেসবুক, ফোনবুক, নোটবুক সহ সব ধরনের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিল, মেয়েদের মনে ভালোবাসা এবং অভিমান দুটোই থাকে বেশি, তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবে না। তাই স্বামীদের উচিত স্ত্রী সব অভিমান ভালোবেসে ভাঙানো। জীবনানন্দ দাশ বলেছিলেন, একটা শিশুকে দুনিয়ার মুখ দেখাতে মা যে কষ্ট করে তা সারা জীবন ভালোবেসেও শোধ করতে পারে না। তাই প্রত্যেকটা স্বামীর উচিত তার সন্তানের মাকে কোনো রকম কষ্ট না দেয়া। ম্যাডামের মুখে এমন কথা শোনার পর আমরা দুজনেই সিদ্ধান্ত নিলাম, আমরা ডিভোর্স চাই না। হ্যালো ভিউয়ার্স, ডিভোর্স একটা সমস্যার সমাধান হতে পারে না। আমাদের সমাজে প্রতিনিয়ত ডিভোর্সের মতো কালবৈশাখী ঝড় অনেকের জীবনে তছনছ করে দিচ্ছে। তাই আসুন আমরা স্বামী স্ত্রী একে অপরের সম্পর্কে শ্রদ্ধা করি এবং ডিভোর্স থেকে বিরত থাকি। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।